কুখ্যাত জরিনা, এই দুর্দর্শ পামেলা, মানে বাংলাদেশের সব লোক আমাকে চেনে। যখন অশ্লীল ছবির ট্রেন্ড শুরু হলো, তো সেই সময়কার মধ্য দিয়ে তো আপনি গিয়েছেন। তারা জগতের লোক, এদেরকে একটু মোটামুটি মানুষ একটুখানি খোলামেলা দেখতেই চায়। হয় সে ইমান বিক্রি করবে, না হয় সে জান দেবে। আমি জানো দেব না, আমি মনে দেব না ইত্যাদি ছাড়ার কারণটা কি? বউ নানি কয়, জামাই ওনানি কয়, পোলায় ওনানি কয়, বাপে ওনানি কয়। সৈয়দ বাড়ির মেয়েরা কখনো গান বাজনা করে, তোমাকে তো আমি ত্যায্য করে দেবো। ঠিক আছে, আপনার আমারে ত্যায্য করতে হবে না, আমি আপনাকে ত্যায্য করে দেব। সব কিছুতেই রুখে দাঁড়াতে হবে, বলতে হবে আমি মেয়ে, আমিও মানুষ। তুই যদি বেশি বাড়াবাড়ি করস, তরে কিন্তু আমি জাগায় ঘন ঘটা করে দেব। সবাইকে ওয়েলকাম করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট অ্যান্ড কাটি। পুরোটি সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শারমিন দীপ্তি, এবং আমার সঙ্গে যিনি থাকছেন আজকে তাকে আমরা সবাই চিনি। কখনো চলচ্চিত্রে তাকে আমরা দেখেছি, কখনো হুমায়ুন আহমেদের নাটকে আমরা দেখেছি, আবার কখনো ইত্যাদিতে নানী চরিত্রে আমরা তাকে দেখেছি। এছাড়াও তিনি চলচ্চিত্র প্রযোজনা করেছেন, চলচ্চিত্র পরিচালনা করেছেন। তিনি আমাদের সবার প্রিয় শবনম পারভীন। শবনম বাবা, কেমন আছেন আপনি? আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আমরাও খুব ভালো আছি এবং খুব ভালো লাগছে যে আজকের আয়োজন আমরা আপনাকে পেয়েছি। আমরা অনুষ্ঠান শুরু করব প্রশ্ন দিয়ে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে যে তোমাদের অনুষ্ঠানে আমি আসতে পারলাম এবং তুমি আমাকে রেখেছো। থ্যাংক ইউ সো মাচ। অনেক বছর পরে তোমার সঙ্গে দেখা হলো আবার। হ্যাঁ, আমরা কার থেকে নিব না কার থেকে প্রশ্ন নিব? যে কোনো একটা থেকে নিতে পারো। ওকে, আমার সঙ্গে ববিতার মতো নায়িকা হতে চেয়ে পরবর্তী সিনেমাগুলোতে আপনি ভিলেন হলেন কেন? আসলে ব্যাপারটা হয়েছিল কি, ববিতা প্যাকে সুন্দরী ছবির শুটিং দেখতে গিয়েছিলাম স্কুল থেকে। গিয়ে ওনাদেরকে দেখে, ওখানে আনোয়ারা আপ্পাও ছিলেন, সবাইকে দেখে আমার যেটা মনে হয়েছে, তখন এত ছোট, আমি প্রাইমারি সেকশনে পড়ি, তো নায়িকা বা নায়ক বা পার্শ্ব চরিত্র বা ভিলেন এগুলো কিছুই আমি বুঝি নাই। আমার একটাই বিষয় ছিল যে আমি উনাদের মতো হতে চাই, তাই আমি উনাদের মতো হতে গিয়ে যা যা করা দরকার তা সব কিছুই করছি। তারপর আসলেন কিভাবে চলচ্চিত্রে? যখন আসলে আমি তো এরপরে চিন্তা করলাম যে আমার একটা বান্ধবী ছিল, ওর জামাই বাবু আর কি ওই যে যাত্রা দলের অধিকারী ছিলেন, ওর নাম শিবানী। তো আমি একবার খুব করে গিয়ে বললাম যে শিবানী, তোর জামাইবাবুকে বলে আমাকে যাত্রায় নামায় দে। আমার ধারণা ছিল যাত্রায় নামলে মনে হয় সিনেমায় আসা যাবে, কারণ ওই যে ববিতা ম্যাডামকে দেখেছিলাম, আমার মনে হয়েছে যে উনার মতো হতে হবে, মানে উনাদের মতো ছবির মানুষ হতে হবে। তারপরে ধরো এরপরে মানে আস্তে আস্তে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত হলাম, ড্রামা সার্কেল। তারপরে রাজধানী থিয়েটার থেকেই আমি জীবনে প্রথম বৈশাখীর থেকে প্রথম শো করেছি। আসিরুদ্দিন সাহেবের একটা গ্রুপ ছিল, এটা হচ্ছে তোমার 83 সনে ওই যে কুমারখালীর চর নাটকের মঞ্চায়ন হইল। তারপরে এভাবেই নাটক টাটক করে চলছে আমার, কমার্শিয়াল নাটক করি, গ্রুপের নাটক করি, তো এইসব করে চলছিল। তো এরপরে সিনেমা, আমার মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে সিনেমা। আমি তো সিনেমায় যেতে পারছি না। এরপরে আমার সুষমা দেবীর সাথে একটু পরিচয় হলো, উনি মারা গিয়েছেন, উনি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। সুষমা তুমি চিনেছো? ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নার যে রানী। আচ্ছা আচ্ছা। তো দিদির সাথে পরিচয় হলো ড্রামা সার্কেলের গ্রুপে। এরপরে আর কি ওনাকে পেয়ে মনে করা আমি খুব খুশি হয়ে গেলাম যে একটা সিনেমার লোক তো পেয়েছি এখানে। তারপরে আর কি ওনার বাসায় যাতায়াত এই সেই। তারপরে আমি বললাম যে দিদি, আমি অভিনয় করতে চাই। তখন উনি ওনার সাথেই ওনার একটা ছবির জন্য
মানে শুটিং করছিলেন উনি সাভারে, ওখানে আমি গিয়েছিলাম। তা ওনার গাড়ি, ওই প্রডিউসারের গাড়ি দিয়ে ওনাকে আমি নিয়ে যাচ্ছিলাম মানিকগঞ্জের বেতুলিয়াতে একটা সিনেমার শুটিংয়ে। ওই গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট করে, আমি ওইটা ওভারকাম করে চলে আসি। এইসব জন্য পরে কে এম আইয়ুব সাহেব একটা সিনেমা বানাচ্ছিলেন, সিনেমার নাম হলো আগুন পানি। তো তখন উনি আমাকে বলল যে আমি তোমাকে কাস্ট করলাম, যাও তুমি আমার নেক্সট ছবির নায়িকা। ক্যারেক্টারটা ছোট, আর তুমি জাবেদের সাথে হিরোইন। তা আমার জন্য তো এইটাই মনে করো সোনায় সোহাগা, যে আমি তো হতে পারছি, মানে আমি যেতে পারছি ওখানে। এরপরে আস্তে আস্তে আব্দুল আল মামুন সাহেবের একটা ছবি করলাম, তারপরে হইল গিয়া এরকম একটা দুইটা ছবি কইরা এর মধ্যে তারপর ধরো আমি আপন ঘর সিনেমাটা করলাম, তারপরে ঘর আমার ঘর করলাম, তারপরে ওই হইল সিনেমাগুলোতে চরিত্র কি ছিল যেগুলো যদিও যেমন ধরো untitled ছবি? মানে শ্বশুরবাড়ির সিনেমাতে আমি একটা ঘটকের চরিত্র অভিনয় করেছিলাম এবং এত পপুলার হয়েছিল সবাই, মানে আর ছবিও তো সুপারহিট ছবি। আমার ক্যারেক্টারটা হচ্ছে সব থেকে মানে লংজিভিটি স্ক্রিনে এবং ভালো লাগার জন্য। তো তারপরে এরপরে আস্তে আস্তে এই বিভিন্ন রকম চরিত্র করি আমি। আমার আসলে অ্যাম্বিশন ছিল না তো যে আমি নায়িকাই হতে হবে। আমার কথা ছিল এই তারালোকের, মানে যারা পর্দায় কাজ করেন, এই পর্দার লোকদের মতো আমি কিভাবে হব, রাস্তায় বেরোলে কোন লোকে আমাকে কিভাবে চিনবে, সেই জন্যই আমার এই সিনেমায় আসা। এই পরে ধরো পত্রপত্রিকায় ছবি যাওয়ার পরে আমার আব্বা খুব রাগ করলেন, বললেন সৈয়দ বাড়ির মেয়েরা কখনো নাচ গান বাজনা করে, তোমাকে তো আমি ত্যায্য করে দেবো। ঠিক আছে, আপনার আমারে ত্যায্য করতে হবে না, আমি আপনাকে ত্যায্য করে দেব। এরপরে ধরো চললো। তা মানে আমার এত হঠাৎ- ডেডিকেশন আপনার যে সিনেমা আমাকে করতেই হবে। করতেই হবে, আমি এখান থেকে কোনো কিছুতেই যাব না, মানে আমার এখানেই আসতে হবে। কেন জানি এটা আমার ব্রেনে তখন ঢুকে গিয়েছিল। আর ধরো এই যে এরপরে যেটা হইলো যে আমি এরপরে বিভিন্ন রকমের চরিত্র অভিনয় করলাম, নায়িকা, কখনো কারো বড় বোন, ছোট বোন, ভ্যাম, এগুলো সব করছি। হঠাৎ করে আমার মনে হলো যে আমার একটু চেঞ্জ করা দরকার, মানে যা ছেলেরা করে তা একটা মেয়ে করতে পারে না? অবশ্যই পারে। মানে তখনই ভিলেনের চরিত্রে আপনি অভিনয় করা হ্যাঁ, শুরু তখন করলেন। আমি ভয়ঙ্কর নারী সিনেমাটা বানালাম। ভয়ঙ্কর নারী, দুর্ধর্ষ পামেলা আর কুখ্যাত জড়ি, এই তিনটা ছবি কিন্তু আমি দেখেছি আচ্ছা, ইউটিউবে। আচ্ছা, তো thank ওই you তিনটা দেখার ছবিতে জন্য। যেটা দেখলাম, তিনটাতেই আপনি হচ্ছে একদম মেইন ভিলেন। আপনি পুরা গ্যাং চালান, পুরাই একেবারে যাই আর কি করেন সেটা আপনার ডিরেকশনে। এবং শুধু এইটাই না, আমি কিন্তু ধরো তোমার এই ছবি ভয়ঙ্কর নারী রিলিজের পরে মমতাজুর রহমান আকবর সাহেব আমাকে নিয়ে একটা ছবি বানালেন। ছবির নাম হলো বাঁচাও। তারপরে অ্যাকশন লেডি, কয়েকটা ছবি করলাম আমি। তখন অনেক সিনিয়রদের পেয়েছেন, আমি দেখলাম যে সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলাউদ্দিন আলী, আলী, হ্যাঁ। আবার গান গেয়েছেন রুনা লায়লা। সেই সময় রুনা আপা, সাবিনা আপা, এরা সবাই আমার সিনেমাতে গান গেয়েছেন। তুই যদি বেশি বাড়াবাড়ি করস, তরে কিন্তু আমি জাগায় ঘন ঘটা করে দেব। রাইট, ঘন ঘটা এবং বারবার হয় না যে তখন এই ছবিগুলো যখন মুক্তি পেয়েছিল মানুষের মুখে মুখে এই হ্যাঁ, ডায়লগগুলো ছিল। ঘন ঘটা এখন কি শোনেন রাস্তাঘাটের নামলে ঘন ঘটা করে দিব? ধরো আমি লাইভে গেলে আয় কুখ্যাত জরিনা, এই দুর্দর্শ পামেলা, এই ভয়ঙ্কর নারী, আর তারপরে যত নাটক আছে আমার, নাটকের তো সব নাম ধরে ধরে ডাকা শুরু করে। ডাক্তার এজাজ কই, মানে মাঝখানে আমরা একটা নাটক করছিলাম সিরিয়াল আর কি, মুকুট ভাই। তো কয় মুকুট ভাই কই, মানে সে, আমি তার পিছে পিছে ঘুরি, সে আমারও প্রেম করে আরো 10 জনের সাথেও প্রেম করে, এই নিয়ে আর কি ঝামেলা। এবং আপনি চলচ্চিত্রে কাজ করেছেন আপা, চলচ্চিত্রের যদি চলচ্চিত্রের মধ্যে আরেকটু থাকি যে সেই সময় দেখলাম আপনার অধিকাংশ ছবিতে হচ্ছে শাহিন আলম ছিলেন, শাহনাজ কয়েকটা ছিল, শাহনাজ ছিল, তারপর অরুণা বিশ্বাস ছিল, তারপরে ইলিয়াস কাঞ্চন সাহেব ছিলেন, ইলিয়াস কাঞ্চন ছিল, কবিতা ছিল, তারপরে রুবেল ছিল, তারপরে আমি মাত্র 3-4টা ছবি দেখেছি, আমি মান্না দেখার সাহেব চেষ্টা ছিলেন। করেছি যে যেন সবগুলো দেখতে পারি। অনেক ইউটিউবে ভিতরে দেখা যায় যে অনেক রেজলিউশনও ভালো না, তারপরে দেখার চেষ্টা করেছি। হ্যাঁ। তো সবার সাথে কাজ করেছেন যখন আর কি, মজার কোনো গল্প আছে কি যেটা আমরা
শুনলে একটু আমাদের কাছে খুবই ভালো লাগবে, কিংবা আমরা জানি মজার না। বলতে আসলে মজা তো আর কাজ করার সময় ধরো হাসি ঠাট্টা তো হই বিভিন্ন রকম ভাবে, কিন্তু ধরো আমার আমার মজাগুলি আবার অন্যরকম। সে আমি ডাইরেক্টরকে চিনি না, প্রডিউসারকে চিনি না, মেকআপ ম্যানকে চিনি না, ক্যামেরাম্যানকে চিনি না, আমার কাস্টিং করে বসে রয়েছে সেন্ট্রাল ক্যারেক্টারে। আমি সেটে গিয়া সবাই একজনকেই চিনি, সৈয়দ হারুন, তারে খালি দিকেই এই দুলা ভাই আপনি বলেন ডাইরেক্টর কোনটা, ডাইরেক্টর কোনটা। যখন ডাইরেক্টর ক্যামেরা অ্যাকশন করছে তখন বুঝছি এটাই ডাইরেক্টর। এরকম সব ঘটনা আছে আমার। তো এইগুলো একটা মানে মনে রাখার মতো বিষয়। আর এই যে আমি যাকে স্বপ্ন দেখে সিনেমাতে এসেছিলাম, সেই ববিতা ম্যাডামের সঙ্গে কাজ করেছি, এটা আমার অনেক বড় পাওনা না? কয়টা কাজ করেছেন তার সাথে? বেশ অনেকগুলো কাজ করেছি। আর কি কিভাবে নিলেন যখন নায়িকা ববিতা জানতে পারলেন যে তাকে দেখে আপনি চলচ্চিত্রে আসলেন? না, আপা জানে না কোনোদিনই, আচ্ছা। বলিও নাই কখনো। আর আমার পছন্দের নায়ক ছিল হচ্ছে আলমগীর সাহেব। তারপরেও সবাইকে আমার ভালোই লাগতো, সবার ছবি দেখতে আমার ভালো লাগতো, অঞ্জুর ছবি দেখতেও আমার ভালো লাগতো। অঞ্জু যখন নাচতো আমি তখন চেয়ারের উপর উঠে বসে পড়তাম, বৈশা নাচটা ভালো করে দেখতাম, এরকম ছিলাম আমি। যাই হোক, এই হলো সিনেমার ইতিহাস। আর কথা বলতে গেলে অনেক সময় লাগবে, কারণ আমি কিভাবে সিনেমাতে আসলাম, কি হইল, কেমনে কেমনে আমি এইগুলা সব করলাম, বা বিভিন্ন রকম অনেক রকম কমপ্লিকেসি থাকে। তারপরেও যে আমি সিনেমাতে আসলাম এবং সাকসেস হইলাম, এটাই আমার কাছে ভালো লাগে। এই যে তোমরা সবাই মানে বাংলাদেশের সব লোক আমাকে চেনে, এটা আমার কাছে খুব পছন্দ হয়। যখন অশ্লীল ছবির ট্রেন্ড শুরু হলো, তো সেই সময়কার মধ্য দিয়ে তো আপনি গিয়েছেন, এবং আপনার কয়েকটা ছবিও তো সেই ঘরানারই ছিল। আমার মনে আছে আমি যখন লঞ্চে যাচ্ছিলাম তখন আপনার একটা ছবি দেখেছিলাম, তখন লঞ্চে দেখাচ্ছিল, তো ওটা মোটামুটি একটু অশ্লীলই ছিল। তো কি বলবেন যে ওই মধ্য দিয়ে তো আপনাকে হয়তো বা এরকম ছবি প্রযোজনা করতে আপনার ইচ্ছা হয়নি, কিংবা ট্রেন্ডের কারণে করেছেন, সেই সময় এই ছবিগুলো বেশি আসলে মানুষ দেখতো? না, আসলে আমি যে সেরকম কোনো মানে ভালগার টাইপের যেই সিনেমা, সেগুলো কিন্তু আমি সেই ধরনের না, কোনো অত না, কিন্তু মোটামুটি মানুষজন এটা তো একটু বলাবলি থাকবেই। করছিল। কারণ ধরো যে আমরা তারা জগতের লোক, এদেরকে একটু মোটামুটি মানুষ একটুখানি খোলামেলা দেখতেই চায়। কারণ ধরো সিনেমার দর্শক তো আগে সব রিক্সাওয়ালারা ছিল, সবাই একটু রিক্রিয়েশন চায়, যে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখে যেন সে রিক্রিয়েশন পায়, আনন্দ পায়, যেটা তার মানে বাড়িতে গিয়া বউয়ের মুখ দেখে পায় না, সেটা যেন এখানে পায়। ওটার জন্য আমরা একটু সামান্য তো কনসিডারেশন করাই হয় সিনেমার জন্য। আর তাছাড়া আমি এইরকম কোনো ভালগার ছবি বানাইনি, অনেক বছর ছবির থেকে বিরত ছিলাম, বানাই নেই। এখন নাটকও প্রযোজনা করছেন, নাটকে অভিনয় করছেন। নাটক কিন্তু আমি দীপ্তি তোমাকে বলি, নাটক কিন্তু আমি যখন প্রথম প্যাকেজের আওতায় নাটক হলো, বিটিভি যখন বলল যে নাটক মানে প্যাকেজের আওতায় নাটক নির্মাণ করে তাদের কাছে বিক্রি করতে, আমি কিন্তু তখন থেকে নাটক প্রডিউসার। ও, আমরা নাটক নিয়ে চমৎকার এবং একটা question আমি আছে। আমাদের যে আহমেদ ইউসুফ সাবের, তারপরে মোহন খান, এদেরকে কিন্তু পরিচালক আমার নাটক দিয়েই হয়েছে। হুমায়ুন আহমেদের নাটকে সবচেয়ে মজার স্মৃতি কোনটি, যেই স্মৃতিটা এখনো মনে আসলে খুব ভালো লাগে, কিংবা কষ্টও লাগে, ওইটা মিস করেন কিনা? মানে হুমায়ুন স্যারের সঙ্গে কাজ করাটাই তো একটা স্মৃতি। হ্যাঁ, যে অবশ্যই। ওনার সঙ্গে কাজ করতে পারছি, কারণ ধরো আমি তো আর ওনাকে, আমি যেহেতু সিনেমা বানাই, নাটক বানাই, তো ওনাকে দিয়ে তো আর নাটক মানে ওনাকে তো আর নিয়ে কাজ করা যাবে না, মানে আমার অধীনে উনি আর কাজ করবেন না। তো ওনার কাজটা যে কাজে যে উনি আমাকে ডেকেছেন, এতেই আমি অনেক আনন্দিত। ওই ব্যাপারটা কেমন ছিল যখন কাস্টিং করে আর কি, ওনার সাথে আপনার কনভারসেশন? এটা হচ্ছে ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল জীবন, মনির হোসেন জীবন, তো
তুমি হয়তো নাম শুনে থাকবে বা চিনেছো হয়তো, আজ রবিবারের ডিরেক্টর। ও তো আমার প্রোডাকশন হাউসে অ্যাসিস্ট করতো। তো ও ওই যে আমাদের ব্লু ভাই, আনোয়ার হোসেন ব্লু, সে আমাদের ক্যামেরাম্যান ছিলেন তখন আমার নাটকগুলির। তো তখন ব্লু ভাই ওকে নিয়ে গেল আর কি হুমায়ুন স্যারের সাথে অ্যাসিস্ট করার জন্য। আমার জিজ্ঞেস করলো মনি হোসেন জীবন যে ম্যাডাম আমি কি যাব? আমরা যান, আমার কোনো অসুবিধা নেই, আমার কাজ যখন হবে তখন আমি তাকে পেলেই হচ্ছে, যাক কাজ করুক। এরপরে মনিরকে আমি বললাম আর কি যে জীবন, আমার খুব ইচ্ছা ছিল হুমায়ুন স্যারের একটা কাজ করার, অনেকের কাজই তো করলাম, ওনার কাজ তো করা হলো না। তখন একটা নাটক বানাচ্ছিলেন, তখন প্রথম বাংলাদেশে এই যে এসি বাস আসলো, উত্তরা টু মতিঝিল। তো ওই বাসগুলি নিয়ে আমরা, প্রিমিয়ার নাকি যেন নাম ছিল, ওই বাসগুলি নিয়ে আমরা একটা নাটক বানাইলো ওনারা। এই তোমার নাটকের নাম হলো গৃহ নির্মাণ প্রাইভেট লিমিটেড। গৃহসুখ প্রাইভেট লিমিটেড না, গৃহসুখ তো পরে করছে। আচ্ছা, গৃহ নির্মাণ প্রাইভেট লিমিটেড, Okay, বাসের আচ্ছা। ভিতরে নাটক, হ্যাঁ। পুরোটা নাটক গাড়ির মধ্যে, এবং হেন কোনো আর্টিস্ট নাই, জাহিদ ভাই, গায়ক গায়িকা, নায়ক নায়িকা সব আছে ওখানে। তারপরে আমরা এইটা নিয়ে সেই চিরং পর্যন্ত গেলাম গাড়িতে কাজ করতে করতে। এরপরে ওখানে আমরা আনন্দ ফুর্তি করলাম, চলে আসলাম। এইটা একটা ভালো স্মৃতি। তারপরে এরপরেই স্যার আবার আমাকে ডাকলেন গৃহসুখ প্রাইভেট লিমিটেড করার জন্য। বললো যে শবনম, তাহলে আমরা এই নাটকটা শুরু করি। ঠিক আছে, করেন, করলাম। এবং এই নাটকে আপনার একটা চমৎকার ডায়লগ ছিল, ডায়লগটা শোনাবেন? ও বাঁশের সে কনসি মোটা, এরকম। যেমন স্যারের সিনেমা আমি করেছি দুই দুয়ারিতে, যেমন একটা সংলাপ খুব ভাইরাল হয়, ওই সংলাপটা সব মানুষই বলে। ডায়লগটা কি ছিল আপা? দুই দুয়ারিতে ওই ডায়লগটা ছিল, আচ্ছা শোনো, তোমাকে আমি ধাঁধা ধরি, একটা ধাঁধা বলি, দেখি তুমি পারো কিনা। সুন্দরবনের জঙ্গলে কালো হাতি ঘুরে, 10 ভাই তারে ধইরা আনে, 2 ভাই তারে মারে, বলো তো জিনিসটা কি? পারছো না তো? এই যে হাতের 10টা আঙ্গুল হইল 10 ভাই, এই যে কালো হাতি হইল উকুন, ও, তারে ধরে নিয়ে আসলো 2 ভাই, মানে যে 2 ভাই তারে মারলো। এই হচ্ছে এইটার মিনিং। আপনার তো অনেক চমৎকার চমৎকার ডায়লগ আছে আপা, আর কিছু ডায়লগ শোনান না আমাদের। আর কি ডায়লগ শোনাবো? যেমন ধরো ওই যে আরেকটা ছবিতে দেখলাম, এটা মানে দুর্ধর্ষ পামেলা, যে পুলিশের আমি 2টা জিনিস পছন্দ, ওটা এক জবান। ও আচ্ছা আচ্ছা, পুলিশের কাছে আমি 2টা জিনিস চাই, 2টার একটা তাকে দিতেই হবে, হয় সে ঈমান বিক্রি করবে, না হয় সে জান দেবে। তুমি কোনটা করবে? আমি জানো দেব না, আমি মনে দেব না। সিনেমা, নাটক এবং ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি, আপনার প্রিয় জায়গা কোনটা? কোনটাকে এখনো খুব বেশি মিস করেন? আসলে বিষয়টা বলি, আমার কাছে মঞ্চ, রেডিও, টেলিভিশন বা মিডিয়া, সিনেমা ইত্যাদি যে কোনো অনুষ্ঠানই বলো না কেন, সেইটা হচ্ছে আমার অভিনয়টা আমার খুব পছন্দ, অভিনয়টা আমি করি। এখন যে কোনো মাধ্যমেই যাই না কেন, অভিনয়টাই আমার কাছে ভালো লাগে, আর অন্য কিছু না। আচ্ছা, তার মানে সব ক্ষেত্রেই অভিনয়টাই করে যেতে চাই। হ্যাঁ। যে ইত্যাদির কথা যখন চলে আসলো, ইত্যাদি থেকে আমরা আপনাকে এখন আর দেখছি না, ইত্যাদিতে বেশ কয়েকটা জিজ্ঞেস পর্ব করুন। থেকে। ইত্যাদি ছাড়ার কারণটা কি? টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা, তার মানে এক কথায় আপনার উত্তর হচ্ছে টেকনিক্যাল ইস্যুর জন্য আপনি কাজ করছেন না। কিন্তু 16 বছর করেছি তো, আর কত করব? 16 ইয়ার্স। কারণ ইত্যাদি করে আমার যেটা হয়েছে দীপ্তি, সেটা হলো যেমন ধরো ইত্যাদি করাতে মানুষ মনে করে আমার বয়স ওই রকম হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি,
আমাকে নিতে হইলো দাদি নানির পাটে নিতে হইব, এই হইলো একটা। আর দ্বিতীয় যেটা হয়েছে, ইত্যাদিতে এই নানি বলতে বলতে মানুষ আমার নিজের যে একটা নাম আছে এই নামটা তারা আমাকে ভুলাই দিছে, বা তারা নিজেরাও ভুলে গেছে। এই জন্য তারা দেখলেই নানি 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 এটা করতে থাকে, বুইরা জুয়ান পিচ্ছি পাচ্ছি সবাই। তো এই জন্য আমি চিন্তা করলাম যে 16 বছর তো করলাম, এখন আর একটু না করি, কিছুদিন একটু আমার নামটাকে খুঁজি। আমি শবনম পারভিন, আমার যে একটা নাম আছে, আমি নামটা হারিয়ে ফেলেছিলাম ইত্যাদির মাধ্যমে। তো সেই জন্য ধরেন ইত্যাদি আমাকে এত জনপ্রিয়তা এনে দিয়েছে, আমার নাম লোকে ভুলে গেছে, আমার নামই হয়ে গেছে নানি। যে না সেই যার বয়স 100 বছর হ্যাঁ নানি কয়, যার বয়স 80 বছর হ্যাঁ নানি কয়, যে 5 বছর হ্যাঁ নানি কয়, বউ নানি কয়, জামাইও নানি কয়, পোলাও নানি কয়, বাপেও নানি কয়। কই যাবো আমি কও? এই জন্য ইত্যাদিটা এখন আপাতত করা হচ্ছে না। আচ্ছা, না কিছু না, মানে উনি হইল গিয়ে, আমি তো খুব রাগী, আর আমি তো ছোট মানুষ, প্রথম ছবি, আমি অত কিছু বুঝি নাই। উনি আইসা ভুলেই হোক বা যেভাবেই হোক আমার রুমে নক করছে অনেক রাতে। তো নক করার পর আমি দরজা খুইলেই ওনাকে দেখছি। ওই আমার বলে, তুমি কেমন আছো ডার্লিং? হায় হায়, আমার ডার্লিংগুলো একেবারে সে কি অবস্থা, সবাই আইসা ফিরে টিরে আমারে আর রাখতেই পারে না। পরে আমাদের ওই ওই সিনেমাটার, মানে আমি গেছিলাম আগুন পানির ছবির শুটিংয়ে, তো ওইটার তো কোরিওগ্রাফার হচ্ছে আমাদের রেজা লতিফ সাহেব। তো ওনার 2 অ্যাসিস্ট্যান্ট আছে, এখনও তারা বড় বড় ক্যামেরাম্যান। তো ওদের রুমে নিয়ে আমার আটকে রাখছে, আর আমি বলতেছি, মানে আমের শরীফ, জসিম ভাই সবাই আইছে, ওয়াসিম ভাই, মানে এইরকম গেঞ্জাম হয়েছিল। তা আমি বলতেছি যে ওরা আমি মেরেই ফেলবো। ও আমার রুমের মধ্যে এত রাত্রে নক করছে কি জন্য, মানে আমি তো বুঝতেছি না। সে হয়তো মনে করছে যে নতুন একটা মেয়ে আসছে, যাই হাই হ্যালো করে আসছি, কিন্তু সে তো ড্রাঙ্ক ছিল। এই জন্য আর কি আমার খুব মাইন্ডে লাগছে বিষয়টা। পরে কি মাইট দিয়েছিলেন? হ্যাঁ, আমি তার টাইনা নিয়ে বারান্দা দিয়ে ফালাই দিতে লাগছিলাম। পরে জসিম ভাই, আমের শরীফ, এরা এই সেইটা ফিরাইছে। আমি বরাবরই গুন্ডা। এরপর থেকে সবাই ধরো আমার নামই হয়ে গেল গুন্ডা। এরপরে আরেকটা জিনিস আমি মিস করে গেলাম, হুমায়ুন স্যারের নাটকে, হুমায়ুন স্যারের প্রথম নাটকেই কিন্তু আমি, হুমায়ুন স্যার আমার একটা ডাকাতের ক্যারেক্টার দিয়েছিলেন, বাস ডাকাতি করি। তো উনি কিন্তু আজীবন, ওনার যতদিন বেঁচে ছিলেন, উনি কিন্তু আমাকে ডাকতেন ডাকাত, আমার নাম ধরে ডাকতেন না। বলতো, ডাকাইতরে খবর দে, নাটকের শুটিং আছে, সিনেমার শুটিং আছে, বা ডাকাইতের এই কথাটা বল, ডাকাইতের ওই কথাটা বল, ডাকাইতকে এইটা বল। মানে স্যার আমাকে ডাকাইতেই ডাকতেন। আমি পরে একদিন বললাম, স্যার আপনি যেভাবে আমার ডাকাইত ডাকেন, আমি কোন দিন যেন মানুষ আমার ডাকাইত ভাইবা দৌড়ে নিয়ে জেলে দিয়ে দিব, এরকম অবস্থা আর কি। আপনি কি বরাবরই এমন ছিলেন আর কি, ছোটবেলা থেকেই আর কি? হ্যাঁ, আমি ছোটবেলায় অনেক শান্তশিষ্ট ছিলাম, মানে ছোটবেলা থেকে ঘন ঘটা করে দিব এরকম? হ্যাঁ, ঘনঘটা করে দিব, এইসব একটা ব্যাপার ছিল যে আমি কোনো অন্যায় মেনে নিতে পারি না। এইটা হলো আমার সবচেয়ে বড় বিষয়। কারণ ছোটবেলায় যেমন ধরো আমার মানে কেউ কোনো কিছু কইলেই তার মুখের উপরে কথার উত্তর দিতে হবে বা তাকে মারতে হবে। আমি কত পুলিশদের শুদ্ধা মারছি। শোনো, একবার একটা মজার ঘটনা বলি। আমি শুটিংয়ে যাচ্ছি, আমার আব্দুল্লাহপুরে আমার গাড়িটা থামাইছে, আমার তখন সিলভার কালারের মাইক্রো। তো তুমি বোধহয় দেখছো শুরুর দিকে, তো সিলভার কালারের মাইক্রো, তখন আমি ওই মাইক্রোটা নিয়ে যাচ্ছি, এর মধ্যে সার্জেন্টরা গাড়ি থামাইছে আব্দুল্লাহপুরে। গাড়ি থামানোর পরে আমার ড্রাইভারটা দিছিল আলাউদ্দিন আলী সাহেব, বয়স্ক মানুষ, খুবই নম্র ভদ্র। তাই আমি বলছি কাগজ নিয়ে যান, আমি তো অলওয়েজ কাগজগুলি আপ টু ডেট রাখি। তো ধরো আমাকে তখন আইসা উনি দেখায় টাকায় আসছে, আয়সা বলতেছে, স্যার
স্যার, আমরা হ্যাঁ বলেন চাচা, কি হয়েছে? বলে আমাদেরই তো মিস্টেক, আমরা তো একটা বিরাট মানে কেমন একটা ভুল কাজ করে রাখছি। আমি বলে কীভাবে আমরা ভুল কাজ করছি? কয় ওই যে সার্জন সাহেব বলল আমাদের ব্লু বুকে লেখা আছে রূপালী কালার, আর আমাদের গাড়িটা তো সিলভার কালার। আমি জানো না লাত্তি দিয়ে দরজাটা খুললা আমি সার্জেন্টের দিকে, আয় সার্জেন্ট, আয় এদিকে আয়, এদিকে আয়, তুই কইতে পাস কইরা এই তুই সার্জন হইছস চুরি কইরা, নকল কইরা, বই দেখতে পাস করছস, তোরে কে দিছিস সার্জেনের চাকরি? বেটা সার্জেন্ট, তুই রূপালী কালার আর এই গাধারে বুঝাইছস যে সিলভার। আরে ওই সিলভারের মানে বাংলায় তো হচ্ছে রূপালী কালার, তুই এটা বলবি না? তুই কইতে লেখাপড়া করছস? এই কইয়া আমি যখন বাইরে ওরে গালাগালি করতেছি, তখন মনে করো ও হুন্ডা চালায় যে কোন দিকে গেছে। আমি কই, তোরে যদি আর আমি এইখানে ডিউটি করতে দেখি, তোরে আমি মাইরা পালাবো। এরকম মাইক দিছিলেন কয়জনকে বলেন? বহুত বিকেএসপিতে 5,000 লোকের সাথে আমি একলা মারামারি করছি। কিভাবে সম্ভব? হ্যাঁ, কারণ ইলিয়াস কাঞ্চনের শুটিং করতেছিলাম আমরা ভয়ঙ্কর নারীর। তো ওই কাঞ্চন ভাই, আমি হলো এনক্লাইম্যাক্সের ড্রেস পরা, লুঙ্গি আর পাঞ্জাবি, আর কাঞ্চন ভাইয়ের হাতে কে একজন কাঞ্চন ভাই রিভলভার নিয়ে দৌড় দিছে। ওরে ধইরা, আর হেবারে কি কই শুনবা, ওর কোলে একটা বাচ্চা আছে, খবরদার আমার হাতে কিন্তু হাত দিবেন না, আমার গায়ে কিন্তু হাত দিবেন না। আমি হাত দিতে দিতে তার জামা কাপড় সিরা, শার্টটারে সিরা কুটি কুটি করে ফেলাইলাম। তাও কয় খবরদার আমার গায়ে কিন্তু হাত দিবেন না। এরপর বলে গায়ে হাত দেওয়ানোর বাকি আছে কিছু। আবার বাসায় আপনার কি অবস্থা, মানে আপনার বাসায় কে কে আছে? বাসায় এখন তো ধরো আমি আছি, আমার মেয়েরাও আমাকে অসম্ভব ভয় পায়। আমার মেয়েরা ছোটবেলায় কি বলতো জানো? বলে কি, আম্মা তোমার কি পিছনে দুইটা চোখ আছে? পিছনে সব কিছু দেখো কিভাবে? আমার মেয়ের এরকম করতো। আমার দুইটা মেয়ে তুমি তো দেখেছো, এগুলি সব বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিছি আল্লাহর রহমতে, তারা ভালো আছে। আর দুটা মেয়ে আছে? হ্যাঁ, আমার আম্মা মরে গেল এই যে কিছুদিন আগে, আর আমার আব্বাকে তো ডাকাতরা মেরে ফেলেছিল সুফিয়ান ভাই নাটকের শেষের দিকে, 2008 সালের জানুয়ারির 9 তারিখ রাত্রে। আর মা মারা গেল এই যে 31 তারিখ, তার মানে ডিসেম্বরে 31। হ্যাঁ, তার মানে জীবন সঙ্গী নেই এখন? আছে, মনে করো সবাই তো আর একই রকম হয় না। জীবন সঙ্গী এক জিনিস, যেমন ধরো সুষমা দেবীর সাথে আমার খুব ফ্রেন্ডশিপ ছিল। যে কোনো কিছু হইলেই, আমার আম্মার সাথে ঝগড়া হইলেও আমি তারে জড়াইয়া ধরে কান্নাকাটি করতাম, দৌড় দিয়ে তার কাছে চলে যেতাম। কোনো কষ্ট পাইলে, কেউ যদি অপমান করতো, ধরো অনেক সময় হয় না ইনডাইরেক্টলি অপমান করে, এখন আর আমার সেই একটা মানুষ নাই যাকে ধরে আমি কান্না করব, বা যে আমার কষ্টটা বুঝবে, বোঝার মতো কেউ নাই। মেয়েরা তো বুঝেই না, কারণ এক মেয়ে তো থাকে শুধু ইটালিতে, আর বড় মেয়ে আছে এখানে, কেউ বুঝে না রে। মানে কারোর যে একাকিত্ব, বা সে যে একা, এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না। কারণ এক সময় দিন শেষে কিন্তু মানুষ একা একা, আসলে একা। এই যে আমরা কাজ করছি, আমরা তো বাড়ি হ্যাঁ, ফিরে এই যাবো তো শেষ করে, কাজ আপনি করছো শুটিং না? করছেন, শুটিং সেট থেকে আপনি তো কোথায় যাবেন? বাসায় গিয়ে একা হয়ে যাবা। আমি আমার আব্বাকে বলেছিলাম যে আপনার নামের আমার কোনো প্রয়োজন নাই, আমি নিজের পরিচয়ে পরিচিত হব। তা আল্লাহ তাআলা আমার সেই কথা শুনেছিলেন, এবং আমি নিজের পরিচয়ে পরিচিত। শবনম পারভিন বললেই সব হয়, আর কিছু লাগে না। আপা, এই যে বললেন একা, ঠিক আছে, কখনো কি আপনি আর কি চেষ্টাও করেননি যে কোন একটা মানুষ আমার পাশে থাকবে? আছে, এরকম আছে, কিন্তু ধরো সবাই তো আর বোঝে না, বুঝার ব্যাপারটা বলছে আছে, কিন্তু বুঝার ব্যাপারটা তো মানে সেভাবে বুঝে না। স্বামীরা কি আর ওইভাবে বুঝতে চায়? স্বামীরা বুঝে যতটুকু বুঝার, তারা তো বুঝেই, কিন্তু ধরো সেইভাবে মানে আমার কতখানি কষ্ট আমি পেলাম, বা কতটুকু আমার মানে
ইয়া হচ্ছে, মানে আমার অন্তরটায় কতটুকু কষ্ট পেয়েছি সেটা শুধু আমিই জানি। তুমি কাউকে বোঝাতে পারবে না, এটা একমাত্র আল্লাহকেই বোঝাতে পারবে যে তুমি কতটুকু কষ্ট পেয়েছো। আমি মেয়ে প্রডিউসার, যতগুলি সিনেমা আমি রিলিজ করেছি প্রত্যেকবার রিলিজের সময় আমি কান্না করেছি। সবাই ইন্ডাস্ট্রির একদিকে, আমি একটা মেয়ে। ববিতা পাড়া তখন আর প্রযোজনা করেন না, সুচন্দা পাও করেন না, আমি প্রযোজনা করি। তারা সবাই মিলে তখন 450 প্রডিউসার ছিল, তারা সবাই মিলে আমার ছবিটা রিলিজ হতে দিবে না। আমি একটা মেয়ে মানুষ, আর আমার দাপট বেশি, আমি যারে তারে যা তা কই, যারে তারে ধরে মাইট দিই, এই যে এইসব ব্যাপার না, এই জন্য ধরো তারা খুব মানে অনেক ডিস্টার্ব করেছে আমার ছবি রিলিজ। এই যে লাস্ট ছবিটা আমি যে রিলিজ করলাম হুরমতি, দেখেছো না, এটা অসম্ভব ভাইরাল। হুরমতি ছবিটা এত নিউজ, এত কিছু হয়েছে, কিন্তু আমি হলে রিলিজ করার পরে কি হইলো, মানে হলে আমি রিলিজ ডেট করলাম, আমরা 2টা ছবি, আমাদের তো নর্মালি ধরো 2টা ছবি রিলিজ হয় সপ্তাহে, তো 2টা ছবির মধ্যে একটা ছবি আমার, আর একটা ছবি ওই যে মানে ওই ভূতের উপরে একটা ছবি করছিল। ভূতের উপরে না, মানে একটা মেয়ে ইয়ের মধ্যে আসে, ওই ছবিটার নাম আমি ঠিক ভুলে গেছি। যাই হোক, আমরা 2জন আছি। ঠাস করেই মানে আমাদেরই একজন মানুষ, উনি হঠাৎ করে ছবিটাকে এক রাতের মধ্যে সেন্সার করে সেই ছবির সেন্সার সার্টিফিকেট নিয়ে ঠিক বুধবার দিন উনি আমাদের সাথে চলে আসলেন। আর ন্যাচারালি তার যে পাওয়ার, সে চেষ্টা করলো আমি যেন ছবিটা কোনোভাবেই রিলিজ করতে না পারি। আর আমিও জিদ ধরলাম, একটা হলে লাগলে একটা পর্দা টানায় মানুষের মাগনা দেখাবো, তাও ছবি চালাবো। আমি 3টা হলে, অনলি 3 হল পেয়েছিলাম, এই 3টা হলে আমি ছবিটা চালিয়েছি, আর সে সব হলগুলি নিয়ে গেছে। এখন এই যে ব্যাপারটা, হ্যাঁ আপনি পারবেন, কারণ আপনি দুর্ধর্ষ পামেলা, আপনি কুখ্যাত জরিনা, আসলে আপনার ওখানে তো সেন্ট্রাল ক্যারেক্টার আসলে আপনি। তো আপনার কথা যে শুনে যেটা মনে হলো যে ইন্ডাস্ট্রিতে মেয়েদের জন্য খুব টাফ সারভাইভ করা, কাজ করা, বিশেষ করে প্রোডিউস করে একটা ছবি রিলিজ দেয়া, ডিস্ট্রিবিউশন, তোমার যে একটা জায়গা, এইটা ওনারা কখনোই মেনে নিতে পারেন না। মানে সব জায়গায় দেখবা মেয়েরা কোনো কিছু করুক, মেয়েরা এগিয়ে যাক, মেয়েদের কোনো কিছু হোক, এইটা যেন আমাদের দেশের ছেলেরা মানে খুব সুন্দরভাবে নিতে পারেন না। না নিতে পারার কারণটা কি মনে হয় আপা আপনার, বলেন তো? ওই যে আমরা শুরু থেকেই শুনে আসছি, এইটা তো ধরো জন্মের পর থেকে হয়ে আসে। আমার কাছে মনে হয় কি আপা, এটা একটা ইনসিকিউরিটিতে ভুগে। ছেলেরা মনে করে আমরা ছেলে, আমরা সব পারি, কিন্তু একটা মেয়ে যে তার চাইতে একাধিক কাজ করতে পারে, তার চাইতে আরো বেশি পরিশ্রমী, একই সাথে এট এ টাইম কিন্তু একটা মেয়ে অনেক কাজ করে। তো এটা আমার মনে হয় আমাদের ছেলেরা, পুরুষরা আসলে এই পুরুষতান্ত্রিক সমাজ বলি কিংবা যাই বলি, পুরুষতান্ত্রিক সমাজ আমাকে বলতেই হবে, আমরা ডমিনেট হচ্ছি, পুরুষশাসিত সমাজেই তো আমরা আছি। হ্যাঁ, আমরা ডমিনেট হচ্ছি, আমরা বাসায় হচ্ছি, আমরা কিন্তু ম্যানেজ করে কাজ করছি, সারা জনম খালি ম্যানেজ করতে করতেই গেল। হ্যাঁ, ম্যানেজ। তারপর তুমি যদি একটা জিনিস চিন্তা করো, আমরা মেয়েদের কিন্তু নিজস্ব কোনো বাড়ি নাই, জানো এটা? না, অবশ্যই না। মেয়েদের শ্বশুর বাড়িটা বলে যে তোমার বাড়ি, শ্বশুর বাপের বাড়ি, কিছু হইলে বাপে কয় বাড়িতে বেড়ে যা। হ্যাঁ, এরপরে হইল গিয়া স্বামীর বাড়ি, স্বামীও কিছু হইলে কয় তরে কিন্তু লাত্তি দিয়ে বাড়ির থেকে বাই করে দিন। এরপরে ধরো আসো ছেলে মেয়ে যাদের কাছে থাকবেন উনি, তারাও বলে ভালো না লাগলে বাড়ির থেকে বাইরিয়ে যাও। এই যে মেয়েদের কি নিজস্ব একটা বাড়ি হবে না? মেয়েরা কি কোনো দিনই বলতে পারবে না এই জায়গাটা আমার, এই গ্লাসটা আমার, এই কাপটা আমার, এই বাড়ির কর্নারটা আমার, এতটুকু জায়গা আমার যেখানে আমি পা রেখেছি? এটা কেউ বলতে পারছে না। আর এই জন্যই মেয়েদের আসলে অনেক বেশি কাজ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বনির্ভর হতে হবে। সব মেয়েদের উচিত নিজের পায়ে দাঁড়ানো, অনেক বেশি কাজ করা, অনেক বেশি লোক দেখিয়ে দেওয়া। যেমন ধরো এই যে এতগুলি ছেলে মানুষের মধ্যে আমি যে প্রযোজনা করেছি, প্রত্যেকবারই সবাই আমার বাধা হয়ে দাঁড়িয়েছে। সবাই অফিস খুলে বসে আছে আমার ছবি যাতে রিলিজ না হয়,
তারা তাদের ছবি মানে ধরো আগের সপ্তাহে রিলিজ হয়েছে, সেই ছবিটা তারা এই সপ্তাহে অন্য অন্য মানে হলে দিবে। তবে যুদ্ধটা আমি বলবো শবনম আপা আপনি চালিয়ে যান। হ্যাঁ, একটা সময় এটার আরো অনেক শিথিল হবে। এখন যদি অনেক শিথিল হয়েছে বলবো কি, তারপরে অনেক ডিফিকাল্টিস আমরা দেখেছি। মেয়ের জামাইরাও এরকম মনে করে যে শাশুড়ি এত কথা কইব কেন, সব কিছু ছেলের বউরা এসে বলবো শাশুড়ি এত কথা কইব কেন। আর আরেকটা জিনিস তোমাকে বলি, ধরো তুমি আমি এখন আমরা যে বাড়িতে ভাড়া থাকি, নিজের বাড়িতে থাকি, যেখানেই থাকি, সেখানে কিন্তু আমাদের স্পেসিফিক্যালি একটা স্পেশাল একটা রুম আছে, যে রুমটা তুমি থাকো বা আমি থাকি। যখন তুমি অন্যের বাড়িতে যাবে, মানে ছেলে মেয়ের কাছে গেলে, তখনই তুমি গেস্ট রুমের বাসিন্দা হলে। ছেলের বাড়িতেও তাই, মেয়ের বাড়িতেও তাই, গেস্ট রুমে থাকবে তুমি। তোমার যে নিজস্ব একটা বাড়ি ছিল, তোমার যে নিজস্ব একটা ঘর ছিল, সেটা আর তোমার নেই। এইটা মনে করো মানতে অনেক কষ্ট হয়। আমি আমার মাকে দেখেছি এরকম। কিন্তু সেই জায়গা থেকে আপা আমি বলবো যে আপনি কাজ করে যাচ্ছেন, আপনি অভিনয় করছেন, প্রোডিউস করছেন এবং আপনার প্রোডিউস করা ছবি মুক্তি পাচ্ছে। অনেক শুভকামনা থাকবে আপা, এই সংগ্রামটা আপনি করে যান। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শবনম আপা, অনেক ভালো লাগলো যে আপনার মতোই আসলে সংগ্রামী হতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের সবকিছুতেই রুখে দাঁড়াতে হবে, হ্যাঁ। বলতে হবে আমি মেয়ে, আমিও মানুষ। অনেক তোমার ধন্যবাদ। যেমন হাত পাও, চোখ, হাত মুখ পাও আছে, আমারও তাই আছে। কাজেই আমরা আমাদের মেয়েদেরকে এগিয়ে যেতে হবে। অবশ্য অনেক মেয়েরা এখন অনেক রকম কাজ করছে, হ্যাঁ, মানে অনেক এগিয়ে যাচ্ছে দেশ, আরো বেশি আগানো উচিত। ছেলেদের থেকে আমরা দৌড়ে কেন ছেলেদের পিছে পড়ে থাকবো, আমরা দৌড়ে ছেলেদের সামনে চলে যাব। চমৎকার বলেছেন আপা। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনার এই সংগ্রামটা অব্যাহত থাকুক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। অনেক সুন্দর থাকবেন আপনি, অনেক সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দিবেন। আজ এই পর্যন্তই। আপনি অনেক ভালো থাকবেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং নেক্সাস টেলিভিশনকেও অনেক ধন্যবাদ যে তারা আমাকে তাদের এখানে এসে কথা বলবার মানে যোগ্য মনে করেছে। সাধারণত তো আমাদেরকে যোগ্য মনে টোটে কেউ করে না। যেমন ধরো আমি তো জীবনে কোনোদিন ন্যাশনাল অ্যাওয়ার্ডই পাইলাম না, তো এই যে মেরিল, প্রথম আলো হয়, আমাকে কেউ কোনোদিন কাট দেয় না। যাই হোক, তো এরকম অনেক অনেক দুঃখ তো আছেই। তারপর নেক্সাস টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ যে তারা মনে রেখে আমাকে ডেকেছে এবং তুমি আমাকে ডেকেছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, আর এই নেক্সাস টেলিভিশনের জন্য অনেক শুভকামনা। এরা অনেক দূরে গিয়ে যাক, তাদের এই পথ চলা যেন খুব সুন্দরভাবে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূরে চলে যায়, অনেক উপরে চলে যায়। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী আয়োজনে। সেই পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। বিদায়।